কৃষ্ণার নির্বিকার প্রশ্নে দেবব্রত একটু হতচকিত হয়। কৃষ্ণা এভাবে প্রশ্ন করবে আশা করেনি। কৃষ্ণা উৎসুক চোখ তার দিকে স্থির। দেবব্রত কি উত্তর দিবে ভাষা খুঁজে পাচ্ছে না। দেবব্রতের নির্বাক চিত্তে দেখে কৃষ্ণা ম্লান হাসি দেয়। তারপর অভিমানের স্বরে বলে, খুব কঠিন প্রশ্ন করে ফেললাম কি? এর জন্য বুঝি চুপ করে আছেন? আমার ভুল, ক্ষমা করে দিবেন মাস্টার মশাই। উত্তরটা আমার জানা, তবুও বারে বারে একই প্রশ্ন করে বিব্রত করা। জানি আমাকে শুধু ঘোরের মাঝে আপনার ভালো লাগে, আর অর্জুনদাকে আমি ভালোবাসি না। তার প্রেম নিবেদন আমি ফিরিয়ে দিয়েছি। যেভাবেই হোক না কেন আমাদের বিয়েটা তো হয়েছে। এখনও আপনার নামে সিঁদুর পরে রয়েছি। তাই এই সম্পর্কটাকে অস্বীকার করার ক্ষমতা আমার নেই। আর সত্যি বলতে এই বিয়েটা আমার জীবনের অকট্য সত্যি। আমি আমার ঘরে যাচ্ছি মাস্টারমশাই। কৃষ্ণার গলা কাঁপছে, তার কষ্ট হচ্ছে, খুব কষ্ট। কারণ কবি সাহিত্যিকের ভাষায় সে দেবব্রতকে ভালোবেসে ফেলেছে। ভালোবাসার অনুভূতিটা যতটা না সুন্দর, এর বিরহের অনুভূতিটা ততটাই অসহ্যকর যন্ত্রণার। হয়তো অর্জুনদাও এই অনুভূতিটাই অনুভব করছে, তাই তো সে এতটা ব্যাকুল ছিল। কৃষ্ণা চলে যেতে ধরলেই দেবব্রত তার হাত টেনে ধরে নিজের কাছে নিয়ে আসে। দেবব্রতের এরূপ আচরণে খানিকটা ভ্যাবাচ্যাকে খেয়ে যায় কৃষ্ণা। দেবব্রতের মানুষ এরূপ কাজ করতে পারে, এটা শুধুই কাল্পনিক। তাদের মাঝামাঝি দূরত্ব এতটাই কম যে দেবব্রত উষ্ণ নিঃশ্বাস কৃষ্ণার মুখে আছড়ে পড়ছে। কৃষ্ণার চোখ দেবব্রতের চোখে স্থির। দেবব্রতের চোখে এক অন্য অস্থিরতা। মুখটা খানিকটা নামিয়ে কৃষ্ণার মুখের কাছাকাছি এনে শান্ত কণ্ঠে দেবব্রত বলে, সব প্রশ্নের উত্তর কি এক কথায় দেওয়া যায়? আর যদি উত্তরদাতার প্রশ্নের উত্তরই জানা না থাকে তবে তবে সে কি করে উত্তর দেবে? আমি শুধু জানি তুই আমার একান্ত। তুই আমার সেই বাজে অভ্যাস যা আমি চাইলেও ছাড়তে পারবো না। তুই আমার চোখের ক্ষুধা। কথাগুলো খুব কঠিন আমি জানি, তোর মোটা মাথায় তা ঢুকবে না। শুধু এটুকু জেনে রাখ, তুই আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। না তোর আমার থেকে মুক্তি আছে, না আমার তোর থেকে। দেবব্রত তখন কৃষ্ণার কপালে কপাল ঠেকায়। আবেশে কৃষ্ণার চোখ বুজে আসে। খুব কাছে মাস্টারমশাই তার। হাত পা জোড়া কাঁপছে রীতিমতো। মেরুদণ্ড দিয়ে এক শীতল পরশ বয়ে যাচ্ছে। কি মনে করে কৃষ্ণার কপালে তার উষ্ণ ঠোঁট জোড়া ছুঁয়ে দিল। কানে মুখ লাগিয়ে বলল, আমি শুধু ঘোরের মাঝেই তোকে কাছে টানি না, ঘোর ব্যতীত তোকে আমার ভালো লাগে। কিন্তু এই ভালো লাগাটা যেন চিরস্থায়ী হয়, তাই আমার যে সময় চাই, সময়ের অপেক্ষায় রইলাম। কিন্তু যদি অপেক্ষার প্রহরে আমি বিলীন হয়ে যাই, তাহলে আমি তোকে কোথাও বিলীন হতে দেব না। তুই আমার। বলে কৃষ্ণাকে বুকের মাঝে জড়িয়ে ধরে দেবব্রত। কৃষ্ণার চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। সেও তার মাস্টারমশাইকে আঁকড়ে ধরে। দেবব্রত কোমল স্বরে বলে, কখনো যদি তুই বিলীন হয়ে যাস, তবে আমার অন্তরত্ব বিলীন হয়ে যাবে। তুই আমার সেই নদী, যার কবলে আমার ভাঙ্গন নিশ্চিত। দেবব্রত আরও শক্ত করে জড়িয়ে ধরে তাকে। সে সময় চায়, কারণ দ্বিতীয়বার যখন কৃষ্ণাকে কাছে টানবে, তখন যেন কোনো দ্বিধা মনে না জন্মায়। কৃষ্ণার কিশোরী মনটাকে ভালোবাসার শুভ্রতায় সজ্জিত করতে চায় দেবব্রত। দেবব্রত ও কৃষ্ণাকে মন থেকে ভালোবাসতে চায়। শুধু চোখের ক্ষুধা নয়, তাকে সে মনের ক্ষুধাও বানাতে চায়। এক সপ্তাহ পর দুপুর 1টা। অন্না এবং কৃষ্ণা ক্লাসে বসে রয়েছে। একটু আগে একটা ক্লাস শেষ হয়েছে তাদের। আজ ক্লাস করতে করতে হাঁপিয়ে উঠেছে তারা। কিছুদিন পর টেস্ট পরীক্ষা, পড়ার চাপ যেন দ্বিগুণ বেড়ে গেছে। অন্না ক্লান্ত স্বরে বলল, আর কত ক্লাস করব রে? আজ মন্ত্র হয় খাওয়াও হবে না। আর একটা ক্লাসের পরেই বাড়ি চলে যাব। তোর এত ক্লাস করার এনার্জি আসে কোথা থেকে? সকালে উঠিস, ভোগ বানাস, ঠাকুরে আরতি করিস, তারপর মা জেঠিমাকে সাহায্য করিস, এরপর টানা ক্লাস। এত এনার্জি কোথায় পাস? ওই মোবাইল থেকে চোখ সরালেই দেখবি জীবনটা সহজ। তোর মন তো পড়ে আছে ওই মোবাইলে। কৃষ্ণার কথা শুনে ভ্রু কুঁচকে জ্ঞানী জ্ঞানীর ভাব নিয়ে অন্না বলে, সত্যি বলতে মনটা অন্যখানে পড়ে রয়েছে। ব্যাপারটা যদিও বেশ সিক্রেটিভ, কিন্তু যেহেতু তুই আমার বেস্টু, তাই তোকে বলছি। আমার রিসার্চ ব্যাটারিকে এই সপ্তাহখানেক দেখছি না, তাই কলেজে আজকাল মন বসে না। রিসার্চ ব্যাটারি? সে কে? নাম বললে চাকরি থাকবে না। চোখ টিপ্পনি দিয়ে কথাটা বলে অন্না। কৃষ্ণা কিছু বলতে যাবে তার আগে একটি মেয়ে তার বেঞ্চের সামনে এসে দাঁড়ায়। মেয়েটা খুব কর্কশ কণ্ঠেই বলে,
তুমি কি কৃষ্ণাবতী? হ্যাঁ। কেন বলো তো? তোমাকে তো অর্জুন দাদা সবার সামনে প্রেম নিবেদন করেছিল, তাই নয় কি? মেয়েটার এমন খাপছাড়া প্রশ্নে ঠিক কি উত্তর দিবে বুঝে উঠছিল না কৃষ্ণা। কৃষ্ণাকে চুপ থাকতে দেখে অন্যা নিচ থেকে মেয়েটাকে জিজ্ঞেস করে, তোমাকে ঠিক চিনলাম না, কে তুমি? আমি মিতালি। অর্জুন দাদা আমার খুড়তুতো দাদা। কমার্সে আছি আমি তোমাদের সাথে। কি হয়েছে একটু খোলাসা করে বললে সুবিধা হয়। দাদা সেই রাতে ঘরে ফিরেনি। যখন ফিরেছে তারপর থেকে না ঠিক মতো খাচ্ছে, না ঠিক মতো কারোর সাথে কথা বলছে, শুধু একটা ছবির সামনে মুখ বুজে বসে থাকে। মিতালি কথা শুনে কৃষ্ণের মন খারাপ হয়ে যায়। আজ তার কারণেই লোকটার এই অবস্থা। কেন বুঝলো না সে আগে? তাহলে হয়তো লোকটার পরিণতি এমন হতো না। কৃষ্ণাকে মিতালি কম কথা শোনায়নি, কিন্তু কৃষ্ণা কোনো কথাই বলে না, শুধু চুপ করে কথাগুলো শুনে যায়। অর্জুনদার অবস্থা শুনে অন্যার কেন যেন খুব কষ্ট হয়। বুকের মাঝে একটা আটকা যন্ত্রণা হতে থাকে। এই যন্ত্রণার কারণটা তার জানা, কিন্তু ফলাফল শূন্য। বারান্দায় দাঁড়িয়ে আছে অর্জুন, হাতে সিগারেটটি জ্বলছে। পরন্ত বিকালে তার উদাস মনে এটা যেন একটা অভ্যাস হয়ে গেছে। ল্যাপটপে গান বাজছে, বেদনার গান। দেখতে দেখতে 15টা দিন হয়ে গেছে। কৃষ্ণাবতী থেকে পাওয়া আঘাতটা এখনও তাজা। এখন আর ওই ক্যানভাসের চোখ জোড়ার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে না তার। হঠাৎ কারোর উপস্থিতিতে বেশ বিরক্ত হয় অর্জুন। তার রুমের সবার আসা বারণ। বিরক্ত স্বরে বলে ওঠে, মিতালি যা ঘরে থেকে, আমাকে একা ছেড়ে দে। অপর পাশ থেকে কোনো জবাব না পেয়ে বিরক্তির সাথে পিছনে ফিরে অর্জুন। পিছন ফিরতেই দেখে চলবে। এই গল্পের সকল পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন।